আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। গাজার গত ৮ মাসের যুদ্ধে যে কূটনীতিক সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা হারিয়েছেন তার নাম অ্যান্টনি ব্লিংকেন। মধ্যপ্রাচ্য ইস্যুতে কূটনীতিকদের যে সহমতে পৌঁছানোর বিষয়টি বরাবরই বেশ কঠিন, তবে এবার বিষয়টিকে কঠিনতর করে তুলেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। বাস্তবতাকে ঘুরিয়ে বলায় তার সক্ষমতা ইসরায়েলপন্থীদেরও হতবাক করে। এখন দোহা থেকে আম্মান, কায়রো, তেল আবিব ও আঙ্কারার সবচেয়ে চর্চিত বিষয় ব্লিংকেনের অপরিণামদর্শী কূটনীতি। বিস্তারিত থাকছে তামান্না মিনহাজের প্রতিবেদনে। অতীতে ব্লিংকেনের এক পূর্বসূরি জেমস বেকার মধ্যপ্রাচ্যের দূতাওয়ালিকে মরা বিড়ালের কূটনীতি হিসেবে অভিহিত করেন। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক অ্যারেন ডেভিড মিলার এর একটি চমৎকার ব্যাখ্যা দিয়েছেন তার এক্স হ্যান্ডেল স্ট্যাটাসে। তিনি লেখেন, চুক্তিতে পৌঁছানো মূল লক্ষ্য নয়, নিশ্চিত করতে হবে চুক্তি যদি ব্যর্থ হয় তাহলে মরা বিড়ালটি অপর পক্ষের দরজায় থাকবে। বর্তমান পরিস্থিতিতে মরা বা মৃতপ্রায় বিড়ালটি গাজার অস্ত্রবিরতি চুক্তি, যা স্থবির হয়ে আছে। ইসরায়েলের চেয়ে এই চুক্তির ব্যাপারে হামাসের আগ্রহই বেশি। প্রতিদিন এই মন্তব্যের সপক্ষে বহু প্রমাণ দেয়া হয়। এর আগে হামাস মিশর ও কাতারে আনা একটি অস্ত্রবিরতি চুক্তিতে সই করেছে, যে চুক্তির উপর নজর ছিল সিআইএর পরিচালক বিল বার্নসের। ওই চুক্তিতে যুদ্ধের স্থায়ী সমাপ্তি টানা হয়। পরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বের হয়ে যায়। সে সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ভাষণে গাজা ইস্যুতে কয়েকটি মূলনীতির কথা ঘোষণা করেন। ওই ভাষণে তিনি ইসরায়েলের প্রতি একটি পূর্ণাঙ্গ অস্ত্রবিরতি মেনে নেয়ার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র জাতিসংঘের তৈরি অস্ত্রবিরতির প্রস্তাবও মেনে নেয় হামাস। বাইডেনের মূলনীতিগুলো খুবই স্পষ্ট। প্রাথমিকভাবে এক দফা বন্দি বিনিময় সম্পন্ন হওয়ার পর স্থায়ী অস্ত্রবিরতি কার্যকর হবে। গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার করতে হবে। স্বাধীনভাবে ঘরে ফেরার সুযোগ দিতে হবে গাজার মানুষদের। গাজা ভূখণ্ডের মানচিত্রে কোনো ধরনের পরিবর্তন আনা যাবে না। সব মানুষকে পুনর্গঠন প্রচেষ্টা এবং মানবিক ত্রাণ পাওয়ার পূর্ণ সুযোগ দিতে হবে। এই শর্তগুলোর প্রতিটির সঙ্গে একমত হয়েছে ইসরায়েল, কিন্তু আবার সেই অবস্থান থেকে সরে গেছে। ইসরায়েল বারবারই বলে আসছে, কোনো অস্ত্রবিরতি তাদের যুদ্ধের লক্ষ্যকে ব্যাহত করতে পারবে না। হামাসের সামরিক শক্তিকে গুড়িয়ে দেয় এবং গাজার সরকার থেকে হামাসকে সরানোর লক্ষ্য নিয়েই লড়াই করছে ইসরায়েল। তারা শুরু থেকেই তাদের স্থল সীমান্ত দিয়ে ত্রাণ সামগ্রী গাজায় প্রবেশকে বাধা দিচ্ছে এবং যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত অবরোধ তুলে নেয়ার কোনো পরিকল্পনাও তাদের নেই। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, প্রথম ও দ্বিতীয় দফা বন্দি বিনিময় ব্যর্থ হওয়ার পর অস্ত্রবিরতির ব্যাপারে আলোচনা নিয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি ইসরায়েল। বিষয়টির সবচেয়ে বড় সংকট এখানেই। গত নভেম্বরে প্রথম দফা বন্দি বিনিময়ের পর একটিমাত্র বিষয়ের কারণে অস্ত্রবিরতি আটকে আছে। ইসরায়েল বাইডেনের ভাষণ বা জাতিসংঘের প্রস্তাবের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিষয়টি নিয়ে সব ধরনের আলোচনা চালিয়ে যাচ্ছেন ব্লিংকেন। মজার বিষয় হচ্ছে, ব্লিংকেন তার সর্বশেষ মধ্যপ্রাচ্য সফরে চুক্তি না মেনে নেয়ার পুরো দায় হামাসের উপর চাপিয়ে দিয়েছেন। ইসরায়েল অস্ত্রবিরতি মানতে রাজি নয় বলেই বারবার সুনির্দিষ্ট চুক্তি মানতে অস্বীকৃতি জানিয়ে এসেছে। ব্লিংকেনের উচিত অস্ত্রবিরতি না মানার জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করা, কিন্তু অতীতের মতো এখনও এই অবস্থান যুক্তরাষ্ট্রের স্বার্থের পক্ষে যায় না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যথার্থই বুঝেছেন বাইডেন দুর্বল এবং যতই সময় যাবে তিনি আরও ক্ষমতাহীন হয়ে পড়বেন। এই কারণেই মিথ্যার পক্ষে দাঁড়িয়ে ব্লিংকেন স্পষ্ট করে উচ্চারণ করার সাহস পান, ইসরায়েল সবসময় সব প্রস্তাব মেনে নিয়েছে। যদিও নেতানিয়াহু বারবার প্রকাশ্যেই চুক্তির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হেনগেবি সম্প্রতি জানিয়েছেন, আরও 7 মাস লড়াই চালিয়ে গেলে হামাস ও ইসলামী জেহাদের সামরিক ও প্রশাসনিক ভিত্তি গুঁড়িয়ে দেওয়া সম্ভব হবে।
বাইডেন ও জাতিসংঘের প্রস্তাবের আনুষ্ঠানিক ও লিখিত জবাব দিয়েছে হামাস। এতে সামান্য কিছু পরিবর্তনের কথা বলা হয়েছে। ফিলাডেলফি করিডর সহ গাজার ইসরায়েল অধিকৃত এলাকা থেকে তাদের সেনাদের সরে যেতে বলা হয়েছে। রয়েছে বন্দি বিনিময়ের ইস্যুটিও, যেখানে হামাস প্রথম পর্যায়ে ইসরায়েলের হাতে আটক প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠীটির নেতা মারওয়ান বারগৌতিকে মুক্তি দেওয়ার কথা বলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলা হয়েছে 14 নম্বর অনুচ্ছেদে। চুক্তির প্রস্তাবে ওই অনুচ্ছেদে প্রথম থেকে দ্বিতীয় স্তরে যাওয়ার কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, কোনো পক্ষ যদি একতরফাভাবে চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে এবং আবারও যুদ্ধ শুরু করে তাহলে কি করতে হবে। এতে দ্বিতীয় পর্যায়ে পৌঁছানো পর্যন্ত অস্ত্রবিরতি অব্যাহত রেখে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এই চুক্তির গ্যারান্টি দেয়া পক্ষ বিষয়টি নিশ্চিত করবে। পরোক্ষভাবে হলেও দুই পক্ষ যেন আলোচনা চালিয়ে যায় এবং চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত যুদ্ধবিরতি অব্যাহত থাকে তার নিশ্চয়তা দেওয়ার কথাও বলা হয়েছে এই অনুচ্ছেদে। হামাসের তরফ থেকে দেয়া প্রস্তাবে বলা হয়েছে, টেকসই শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অস্থায়ী অস্ত্রবিরতি অব্যাহত রাখতে হবে, অর্থাৎ দুপক্ষের সামরিক তৎপরতা পরিপূর্ণভাবে বন্ধ থাকবে। বন্দি বিনিময়ের চুক্তিতে দুপক্ষ না পৌঁছানো পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে। একই সঙ্গে গাজার উপর থেকে ইসরায়েলের 17 বছরের অবরোধ এবং সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে হামাস। বাইডেনের ভাষণ এবং জাতিসংঘ প্রস্তাবের মূল ভাবও এটাই, কিন্তু ইসরায়েল স্পষ্টভাবেই এগুলোর বিরুদ্ধে অবস্থান নেয়। কারণ একবার জিম্মি ও বন্দি বিনিময় সম্পন্ন হলে ইসরায়েল স্থায়ী অস্ত্রবিরতি থেকে আর পিছু হটতে পারবে না। বাস্তবতা হলো, বাইডেনের বক্তব্য মানতে অনিচ্ছুক ইসরায়েলকে দিয়ে যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণ সম্ভব নয়। একটা বিষয় স্পষ্ট, পুনর্নির্বাচনের সামনে দাঁড়িয়ে বয়োবৃদ্ধ একজন প্রেসিডেন্ট তার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ বাঁচাতেই বেশি তৎপর হবেন। যুদ্ধ যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে, বর্তমান সময়ের সবচেয়ে প্রয়োজনীয় এই বাক্য তার পক্ষে উচ্চারণ করা কঠিন। এই পরিস্থিতির মধ্যেও বাইডেন তার ভাষণে অস্ত্রবিরতির পক্ষে যা বলেছেন, ব্লিংকেনের অবস্থান ঠিক তার বিপরীত দিকে। তিনি ওয়াশিংটনকে গাজা যুদ্ধের আরও গভীরে টেনে নিয়ে যাচ্ছেন। তার কথায় ইসরায়েলের সামরিক তৎপরতা আরও তীব্র হবে। অব্যাহত গাজা যুদ্ধ একটি পক্ষকে সুবিধা দেবে, ধর্মীয়ভাবে কট্টরপন্থী ইহুদিদের। নেতানিয়াহুর পক্ষে এই দলকে ছেড়ে দেওয়া সম্ভব না। বেনি গাঞ্জের যুদ্ধকালীন মন্ত্রিসভা ছেড়ে যাওয়ার চেয়ে নেতানিয়াহু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন যদি ইতামার বেন গাভির এই মন্ত্রিসভা ত্যাগ করেন। সেক্ষেত্রে নেতানিয়াহুর সামনে একটি বিষয় স্পষ্ট হয়ে যাবে, ক্ষমতাসীন দক্ষিণপন্থী জোটে তার প্রতিদ্বন্দ্বী তৈরি হয়েছে। রাজনৈতিকভাবে আলোচনার টেবিলে ব্যর্থ হলে নেতানিয়াহুর সামনে একটি পথই খোলা থাকে, আর তা হল ফিলিস্তিনের সামরিক অভিযান চালানো। আর এই পদ্ধতি তিনি প্রতিবার ব্যবহার করেছেন, সফলও হয়েছেন। বাইডেনের ভাষণের জবাব নেতানিয়াহু দিয়েছে গাজার নুসাইরাত ক্যাম্পে জিম্মি উদ্ধারের একটি অভিযান পরিচালনার মধ্য দিয়ে। 4 জন জিম্মিকে উদ্ধার করার প্রভাব ইসরায়েলের জনগণের উপরেও পড়ে। জনমত জরিপে দেখা যায় 24 ঘন্টায় নেতানিয়াহুর অবস্থান ছিল ঊর্ধ্বমুখী। তবে এ ধরনের ঘটনা বারবার ঘটে না। এটা অস্ত্রবিরতির বিকল্প নয়। ওই ঘটনায় ইসরায়েলের বিশেষ পুলিশ বাহিনীর এক কর্মকর্তা নিহত হয়। হামাসের দাবি আরও 3 জন জিম্মিও নিহত হয়েছে। ফিলিস্তিনি মারা যায় 270 জন। যুক্তরাষ্ট্রের দাবি এই উদ্ধার অভিযানে তাদেরও ভূমিকা ছিল, তবে সেটা কি তা জানা যায়নি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক বিশেষ দূত ফ্রাঙ্ক লোয়েনস্টাইন মন্তব্য করেন, ইসরায়েল বরাবরই বলে এসেছে জিম্মিদের উদ্ধার করার জন্য তাদের অস্ত্রবিরতির প্রয়োজন নেই। উদ্ধার অভিযান ইসরায়েলের সেই সমাধানের পথের দিকেই ইঙ্গিত করে। এটা যুক্তরাষ্ট্রের স্বার্থের পক্ষে যায় না। বাইডেন বারবারই বলে এসেছেন, নেতানিয়াহু রাফা অভিযান শুরু করলে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নেবে। পরবর্তীতে দেখা যায় নেতানিয়াহু তার অবস্থানে অটল থাকলেও বাইডেন পিছু হটেছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। ইসরায়েলের সঙ্গে অস্ত্র গোলাবারুদ সরবরাহের যে চুক্তি যুক্তরাষ্ট্রের রয়েছে, তাতে সাময়িক একটা বিরতি পড়লেও শিগগিরই পরবর্তী চালান ইহুদি রাষ্ট্রটির সেনাবাহিনীর হাতে পৌঁছে যাবে। ওই চুক্তিতে জনবহুল এলাকায় ইসরায়েল যুক্তরাষ্ট্রে তৈরি বোমা ব্যবহার করবে না বলে প্রতিশ্রুতি দিলেও তা মেনে চলার কোনো লক্ষণ তাদের মধ্যে নেই।
গত ৮ মাসের যুদ্ধের প্রতিটি পর্যায়ে মার্কিন কূটনীতি তাদের দুর্বলতা প্রকাশ করেছে। ইসরায়েলি ও আমেরিকান বাহিনী এখন ওই অঞ্চলে যে অবস্থানে আছে তার দায় পুরোপুরি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ব্যর্থতার উপর বর্তায়। পাশাপাশি দেশটির চিফ ডিপ্লোম্যাট ব্লিংকেন এখন যা করছেন তাতে ইসরায়েল ও হামাসের মধ্যকার দূরত্ব কখনোই কমবে না। ৭৬ বছর ধরে এই সংঘাত চলছে। এর আগে কখনো এত দুর্বল মার্কিন প্রেসিডেন্সি দেখা যায়নি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।